তার হলুদের দিন সে বিকালে বাচ্চাদের সাথে খেলতে পারেনি দেখে তার মন খারাপ ছিল। এখন সে তো খেলতে পারছে না, বাড়ির বউ খেলবে কিভাবে? তা আমার দাদি খুবই বিচক্ষণ মানুষ, তো উনি দেখে বুঝে গিয়েছে যে বউয়ের তো খেলতে ইচ্ছা করছে। এরপর থেকে আমার দাদি ওই বারান্দায় বসে বিকালবেলা আমার মাকে খেলতে দেখত। চকলেট চুইংগাম খুব পছন্দ, তো প্রতিদিন আমার চাচা এবং আমার বাবার চকলেট বা চুইংগাম নিয়ে আসতে হতো, এবং যতদিন পর্যন্ত তার রুট ক্যানেল করা লাগেনি ততদিন পর্যন্ত সে চকলেটটা চুইংগাম খেয়েছে। লস হলো কার? লস হলো আমার। মাকে নিয়ে বলা খুবই কঠিন কাজ, ইনফ্যাক্ট বাবা মা দুজনকে নিয়ে বলা খুব কঠিন কাজ, কারণ এই দুটো মানুষকেই আমরা সবচেয়ে বেশি টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিই। যখনই রাগ হয়, জেদ হয়, কমপ্লেন, সব ধরনের নেগেটিভ ইমোশনের বহিঃপ্রকাশ মাদের সাথেই বেশি হয়, কিন্তু প্রয়োজনীয় কথাগুলো আসলে বলা হয় না। আর আমার মার সাথে আমার সম্পর্কটা কিঞ্চিত একটু অন্যরকম। আমার মার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আর তার বিয়ে হওয়ার 1.5 বছরের মধ্যে আমি চলে এসেছি। সো আমার মা বেসিক্যালি আমার সাথে হাসতে খেলতে বড় হয়েছে, মানে বড় শুধু আমি একা হইনি, আমার আম্মুও আমার সাথে বড় হয়েছে। সো তার সাথে আমার ইকুয়েশনটা ঠিক টিপিক্যাল মাদার ডটারের মতো না। কিছু কথা না বললেই না, আমার মাকে আমরা বাসার সবাই, মানে সিনেমাতে ওই যে কমিক রিলিফ বলে একটা ব্যাপার থাকে না, যে কিছু ক্যারেক্টার থাকে যারা একটু তারা নিজেরা যেমন ওটা দেখে আমাদের হাসি পায়, কিন্তু তারা আসলে হাসানোর জন্য ওই কাজটা করে না। তো আমার বাসায় আমার মা হচ্ছে আমাদের বাসার কমিক রিলিফ। এই যে আমার ভাই এক্সাম্পল দিল যে ধুতি পরে তাকে 100 টাকার বাজি ধরে এখান থেকে মগবাজার হাঁটিয়ে নিয়ে যাওয়া, এরকম অসংখ্য ঘটনা আমার মার জীবনে প্রতিদিন ঘটে। একটা বলি, আমার মা যখন বিয়ে হয় তার আগের দিন, মানে তার হলুদের দিন, সে বিকালে খেলতে পারেনি দেখে তার মন খারাপ ছিল। তার হলুদের দিন সে বিকালে বাচ্চাদের সাথে খেলতে পারেনি দেখে তার মন খারাপ ছিল। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, তো প্রতিদিন সে আমাদের বাসার বারান্দা দিয়ে নিচে তাকে দেখতো যে তার সমবয়সী বা তার থেকে বড় ছেলেমেয়েরা সব খেলছে নিচে। এখন সে তো খেলতে পারছে না, বাড়ির বউ খেলবে কিভাবে? তা আমার দাদি খুবই বিচক্ষণ মানুষ, তো উনি দেখে বুঝে গিয়েছে যে বউয়ের তো খেলতে ইচ্ছা করছে। তো ভুলক্রমে বোধ হয় আম্মুকে জিজ্ঞেস করে ফেলছে, তো তুমি কি খেলতে যেতে চাও? ওটা শুনে আমার মার যে এক্সাইটমেন্ট, হ্যাঁ মা অবশ্যই আমি খেলতে যেতে চাই, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, ওকে বাই বলে সে চলে গিয়েছে। অ্যান্ড এরপর থেকে আমার দাদি ওই বারান্দায় বসে বিকালবেলা আমার মাকে খেলতে দেখত। এরকম অসংখ্য ঘটনা আছে, যেমন তার চকলেট চুইংগাম খুব পছন্দ, তো প্রতিদিন আমার চাচা এবং আমার বাবার চকলেট বা চুইংগাম নিয়ে আসতে হতো, এবং যতদিন পর্যন্ত তার রুট ক্যানেল করা লাগেনি ততদিন পর্যন্ত সে চকলেটটা চুইংগাম খেয়েছে। লস হলো কার? লস হলো আমার। আব্বু আমাকেই চকলেটটা চুইংগাম খেতে দিল না, যে স্ত্রীর দাঁতের এই অবস্থা, মেয়ের দাঁতের তো রিস্ক নেওয়ার দরকার নাই। আরও আরেকটা ঘটনা বলি। ও হ্যাঁ, এই যে আমার মা শুধু আমার সাথে ম্যাক্সিমাম টাইমে একটা সময় রাগ করতো, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। এই যে স্বাস্থ্য আমার, সেটা তার কল্যাণে, কারণ সে যেই জায়গায় যাবে, ঢাকার বাইরে যখনই সে যেত তখনই সে তার সাথে একটা স্টোভ নিয়ে যেত, এবং তার লাগেজে পোলাওয়ের চাল, গাজর এবং পেঁপে, ডাল এসব থাকতো, যে মেয়েকে পোলাওর চাল দিয়ে রান্না করে ভাত খাওয়াতে হবে। শি ওয়াজ দ্যাট ইনসেইন। এখন প্রশ্ন আসতেই পারে যে যেই মানুষ এত কম বয়সে বিয়ে করেছে, যেই মানুষ কমিক রিলিফ, তাহলে প্যারেন্টিংটা হলো কিভাবে? সেটারও কিছু এক্সাম্পল আছে। আমরা ভাইয়াও বলেছে যে আমাদের বাসায় আম্মুর যখন বিয়ে হয় তখন নিয়ার অ্যাবাউট 15 to 20 এরকম ফ্যামিলি মেম্বার্স, মাঝে মধ্যে 25 জন মানুষও ছিল। তো বিয়ের পর থেকেই এতজন মেম্বার ফ্যামিলিতে ছিল, এবং সেটার একটা কারণ আছে। আমার বাবা খুব পড়তে পছন্দ করতেন, এবং সে লেখাপড়ায় বেশ ভালো ছিলেন, স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিলেন। সো তার পরিবার বা তার গ্রামের আশেপাশে যার যখন পড়তে ইচ্ছা করতো, বা কেউ পড়াশোনা করতে চাচ্ছে এবং ঢাকায় এসে সেটেল করতে চাচ্ছে, তখন আব্বু তাদেরকে নিয়ে আসতো, এবং তারা পড়াশোনা করতো, সেটেল হতো, দেন দে ইউজ টু মুভ আউট। তো আমাকে একদিন স্কুলে আমার একটা ফ্রেন্ডের মা সব সুলভভাবে জিজ্ঞেস করলো যে, হ্যাঁ মা, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমরা কয় ভাই বোন? তো বাবা কি করে, মা কি করে বলার পরে কয় ভাই বোন বলার সময় আমি আসলে হাত বের করে গোনা শুরু করলাম, যে হ্যাঁ স্বপন ভাইয়া, নুরু ভাইয়া, জামান ভাইয়া, এই আপু সেই আপু, এরকম করে গুনতে গুনতে বলা শুরু করেছি। তো ওই আন্টি আমাকে মাঝপথে বলে, থামো থামো, আমি তোমার এগুলো সব তোমার আপন ভাই বোন? আমি বললাম হ্যাঁ। না না, এগুলো তোমার আপন ভাই বোন না, তোমার আপন ভাই বোন কজন? আমি আসলে আপন ভাই বোনের কনসেপ্টটাই জানতাম না।
আমি বাসায় গিয়ে আম্মুকে জিজ্ঞেস করেছি যে আম্মু আপন ভাই বোন কি। অ্যান্ড আমি প্রথম দেখলাম যে খাওয়ার সময় আম্মু বিরক্ত হতো, কারণ আমি খাওয়া নিয়ে অনেক তালিবালি করতাম, খেতে চেতাম না। সে এই উত্তরটা দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছে না, মানে আমাকে এক্সপ্লেন করতে হবে যে এখন আপন ভাই বোন কি আর এরা আমার কাজিন বা কিছু, সেটা নিয়ে খুশি না। আরও একটা ঘটনা বলি। আমার বাবা খুবই বন্ধুসুলভ মানুষ ছিলেন, তো তার বিভিন্ন বন্ধু ছিল এবং এত বন্ধু যে আমি মনে রাখতে পারি না সবার নাম। তো তার বিভিন্ন সোশ্য ইকোনমিক ক্লাসের বন্ধু ছিল, বিভিন্ন রিলিজনের বন্ধু ছিল। তো আমরা সবাই যে যার বাসায় সব উৎসব একসাথে করতাম। মানে ঈদের সময় আমাদের বাসায় আমার বাসায় মলয় আঙ্কেল আসতো, আবার ড্যানি আঙ্কেল আসতো। আবার ক্রিসমাসের সময় আমি ড্যানি আঙ্কেলের বাসায় যেতাম, ক্রিসমাস ট্রি সাজাতাম। আবার আমি পুজোর সময় বা দীপাবলির সময় দিয়াও জ্বালাতে যেতাম। আবার আমরা পয়লা বৈশাখে একসাথে আম্মু সবার সাথে শাড়ি কিনে বটমূলে যেতাম। এবং আমার কাছে মনে হতো ওই সবগুলোই হচ্ছে আমাদেরই উৎসব। আরেকটা ছোট্ট কথা বলে অনেক কথা বলছি, সরি। আমার স্কুলে আমার একটা ফ্রেন্ড ছিল, এখনো আছে। আমার একটা ক্লাস 3-তে যখন আমি পড়ি তখন আমার একটা মেয়ের সাথে পরিচয় হলো। আমি দেখলাম যে ওই ক্লাসে ওই মেয়েটার সাথে কেউ কথা বলে না, এবং আমি যখনই কথা বলতে যাই তখনই আমার অন্যান্য ফ্রেন্ডরা বলে যে আই ডোন্ট টক টু হার, তুমি ওর সাথে কথা বলো না, তাহলে তোমার আম্মু বকা দিবে। আমি বললাম কেন বকা দিবে? বলে ও ইউ ডোন্ট নো, ওর প্যারেন্টস আর সেপারেটেড, সো ওর সাথে মিশো না, ওর সাথে মিশলে আম্মু বকা দিবে। এখন আমার কেন জানি ওর সাথে মিশতে ভালো লাগতো এবং আমার মেয়েটাকে ভালো লাগতো। অ্যান্ড একটা পয়েন্ট পরে আমি দেখলাম যে ও আমার ফ্রেন্ডেরই একজন মা আম্মুকে ওয়ার্ন করেছে যে ভাবি আপনার মেয়ে কিন্তু ওর সাথে মিশছে, সো ওর সাথে মিশলে কি হবে বুঝেন তো, একটু সাবধানে রেখেন। আম্মু আমাকে জিজ্ঞেস করলো গাড়িতে ওঠার পর স্কুল থেকে নেওয়ার সময় যে তোমার কি কোনো নতুন ফ্রেন্ড হয়েছে। আমি মনে করলাম এই তো শেষ, আজকে তো আম্মু আমাকে বকা দিবে নিশ্চয়ই, কারণ আমার ফ্রেন্ডও বলেছে বকা খাবো। আম্মু বুঝলো যে আমি ভয় পাচ্ছি, তো বললো যে তুমি ভয় পাও না, সত্যি কথা বললে আমি বকা দিব না। তো আমি বললাম হ্যাঁ হয়েছে। আমি ভাবলাম যে আম্মু বোধহয় মানা করবে, ওর সাথে মিশো না বা কিছু। তো আমি কিছুক্ষণ পরে আম্মুকে খুব সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি কি রাগ করবা? বলে কেন? আমি বলছি না, আমার ফ্রেন্ড বলেছে ওর বাবা মা নাকি ডিভোর্সড। তো হোয়াট ডাজ ডিভোর্স মিন? আম্মু দ্বিতীয়বারের মতো সংকোচ বোধ করলো যে না, এই কথা সে আসলে খুব আরাম করে বলতে চাচ্ছে না। তো তারপরে বাসায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম তুমি রাগ করবে কিনা। তো সে বললো না, রাগ করবো না। তুমি কেন, তোমার ফ্রেন্ড তুমি নিজেই চুজ করবে এবং তুমি ওর সাথে টাইম স্পেন্ড করবে। এবং সে আমি আম্মুকে বললাম যে আম্মু জানো মেয়েটা না সারাক্ষণ মন খারাপ করে থাকে। তো বললো দেখো তোমার ভাই যখন হয় তখন আমি হসপিটালে ছিলাম, তো তুমি 2 থেকে 3 দিন হসপিটালে ছিলাম, তুমি 3 দিনই কান্না করেছো যে তুমি আমার কাছে যাবে। তো ওর মা তো ওর সাথে থাকে না, সো প্রতি মুহূর্তে ওর মাকে মিস করে। সো তুমি চিন্তা করো তাহলে ওর কত মন খারাপ লাগে। তো তুমি এক কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডকে বলো যে যদি ওই কখনো আমাদের বাসায় এসে ওর মার সাথে দেখা করতে চায় তাহলে সে করতে পারে। ওই ছোট বয়সে আমি আসলে এই কথাগুলোর মানে বা আম্মু আসলে খেলার ছলে আমাকে কি শেখাচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি। এই যে ভেদাভেদ এবং ডিফারেন্সিয়েশন বেসড অন সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অন রিলিজন, অন সার্কামস্ট্যান্স, আমরা যে সব কিছুর মধ্যে ভেদাভেদ তৈরি করি, এই ভেদাভেদ বা এই যে আপন ভাই বা কাজিন, এই ভেদাভেদ, এই কোনো রকম ভেদাভেদই যে সে আমার মধ্যে ঢুকাতে দেয়নি, এটার গুরুত্ব আর এটার মহত্বটা আসলে আমি এখন টের পাই, তখন বুঝিনি। আর এখন এটাও বুঝি যে 17 বছরে বিয়ে হয়ে এই 20-25 জন মানুষের সংসার, ইট মাস্ট নট হ্যাভ বিন ইজি আম্মু, কিন্তু তোমাকে দেখে না কোনোদিন বুঝতে পারিনি যে এটা কঠিন ছিল। আমরা যারা এই ডিফারেন্সিয়েশনটা প্র্যাকটিস করি না, আমরা একটা লেভেলে কিন্তু কনসিয়াস এফর্ট দিয়ে প্র্যাকটিস করি না যে হ্যাঁ আমরা এই ভেদাভেদটা করব না। আম্মু এটা কনসিয়াসলি করে না, আম্মু এটাই, এবং এটাই আম্মুকে ডিফারেন্ট বানায়। সো আজকে যদি কেউ আমাকে নিয়ে দুটো ভালো কথা বলে বা আমাকে কেউ একটু পছন্দ করে, আমার মনে হয় সেটা কৃতিত্ব তোমার।